আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় আদালতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল 10 দিনের রিমান্ড আবেদন। আবু সাইদ হত্যা মামলা তদন্ত প্রতিবেদনে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ, হত্যার উদ্দেশ্যে গুলি করার তথ্য। বিশ হাজার রাজনৈতিক মামলা 6 মাসের মধ্যে প্রত্যাহারের ঘোষণা, ন্যায্য ও কার্যকর বিচার ব্যবস্থা গড়তেই সংস্কার মন্তব্য। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প সমন্বিত উদ্যোগ নিতে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টে প্রথম ইনিংসে 247 রানে অল আউট বাংলাদেশ, টাইগার বোলারদের হতাশ করে শ্রীলঙ্কার দারুণ শুরু। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আদালতে নেওয়া হয়েছে। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আবারও 10 দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। এসব বিষয়ে জানতে মইনুল হাসানের সাথে যোগাযোগ করছি। মইনুল, আপনি তো সিএমএম আদালতে অবস্থান করছেন, তো সাবেক সিইসিদের রিমান্ড শুনানি কখন হতে পারে আপনি কি জানতে পেরেছেন? আপনার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে, আপডেট আমাদেরকে জানাবেন। জি, আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকা সিএমএম কোর্টে। বেলা 1টার দিকে কিন্তু সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে কোর্টে নিয়ে আসা হয় এবং 1:30টার দিকে কিন্তু তার শুনানি শুরু। এখন কিন্তু তার শুনানি চলছে। মূলত কাল সকালবেলা তাকে মগবাজার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি কার্যালয়ে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালবেলা কিন্তু বেলা 1টার দিকে তাকে নিয়ে আসা হয়। 2024 সালে নির্বাচনের প্রতিহত এবং সুষ্ঠু নির্বাচন এবং ন্যায্যসঙ্গত আয়োজন ব্যর্থ হওয়া এবং ভোটের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান সহ সংবিধান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মূলত যে মামলাটি হয়েছে সেই মামলাটিতে কিন্তু তাকে আজ আদালতে নিয়ে আসা হয়েছে এবং রাষ্ট্রপক্ষে ধারা অনুযায়ী তাকে একটি সে ধারা যুক্ত করা হয়েছে এবং এখানে তার যে ডিবি কার্যালয় এবং তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং তার শুনানি কিন্তু এখন চলছে। শুনানি শেষ হলে আমরা বিস্তারিত সবকিছু তথ্য আমরা জানতে পারবো এবং যে শুনানিতে যে তাকে কয়েকদিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং তার কি করা হলো এবং সে স্বীকারোক্তি দিয়েছে কিনা সবকিছু আমরা তখন জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে এবং আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হবে। এর আগে 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করে 14 জুলাই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। 2রা মার্চ মামলাটি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আমরা আবু সাইদ হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত করেছে সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে
আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক বিবেচনায় করা প্রায় 20,000 মামলা আগামী 6 মাসের মধ্যে প্রত্যাহার করা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি আরও বলেন, ন্যায্য, জবাবদিহিমূলক ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতেই সংস্কার আনছে সরকার। পান্থ রহমান জানছেন বিস্তারিত। সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরির প্রতিশ্রুতিতে বিচার ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ। আইন উপদেষ্টা জানালেন, যে প্রস্তাবগুলোর সঙ্গে সংবিধানের সংশ্লিষ্টতা নেই সেগুলো দ্রুতই সংস্কার হবে, বাকিগুলোর জন্য চলবে রাজনৈতিক সমঝোতার চেষ্টা। বিচার ব্যবস্থার সংস্কারে আমাদের 3টি অগ্রাধিকার আছে। প্রথমত, দ্রুত সময়ে ন্যায্য বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, মামলা জট কমানো। তৃতীয়টা, বিচার বিভাগের স্বাধীনতা নয়, বরং বিচার বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা চাই ভুয়া মামলা এবং অযাচিত গ্রেপ্তার বন্ধ করতে। প্রথমবারের মতো ছেলে, শিশু ও কিশোরদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনে সংস্কার আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা এরই মধ্যে 12,000-এর মতো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। যে মামলাগুলোর কারণে প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলাগুলো থেকে মুক্ত। আগামী 6 মাসের মধ্যে আইন মন্ত্রণালয় 20,000-এর মতো রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে পারে। ভুয়া মামলায় হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধ করার পাশাপাশি মামলা জট কমানোর উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই বৈঠকে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবাইদ। বৈঠক শেষে আমির খসরু জানিয়েছেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। বাংলাদেশে সংসদ সুষ্ঠুভাবে চলা ও বিচার বিভাগ স্বচ্ছ রাখতে কাজ করতে চায় ইইউ। বাংলাদেশে উন্নয়ন সহযোগী হতে চায় তারা। নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছর 12.5 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা চলবে 10ই আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা 11ই আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 28শে আগস্ট। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। শাকির আদনানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর সারা দেশে 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র ও 6,33,096 জন ছাত্রী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,398 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 1,09,611 জন। দেশের 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে আগামী 15ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। শাকির আদনান,
চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আপাতত থেমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 610 জন ইরানি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4700 জন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আগামী সোমবার দুর্নীতির মামলায় শুনানিতে মুখোমুখি হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিচার বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাকি আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক জন রেডক্লিফ বলেছেন, এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে। তবে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হওয়ার কোনো দাবি করেননি তিনি। ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প আরও লেখেন, তিনি জানতে পেরেছেন সোমবার আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানান, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত। নেতানিয়াহুর মতো একজন মহানায়ককে ক্ষমা করার কথা বলেন ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী সাদমানির মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান। সাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির একজন সহযোগী ছিলেন। দেশটির যুদ্ধকালীন প্রধান কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। এদিকে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। দুদেশের মধ্যে একটি চুক্তিও হওয়ার কথা রয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে অন্যান্য প্রসঙ্গ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণে সেপ্টেম্বর মাসের মধ্যে জিরো সয়েল কর্মসূচিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। রাজধানী পূর্বাঞ্চলে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার চারপাশে 250 কিলোমিটার এলাকা জুড়ে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বনায়ন কর্মসূচির উদ্বোধন। তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে ঢাকার 2 সিটি আশেপাশে 122 কিলোমিটার খাল উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমরা এবার সরকারি সংস্থার সাথে মিলে কাজ করতে চাই, তাহলে কাজগুলো অনেক সাস্টেনেবল হবে। সেটাকে মাথায় রেখে আমরা বন বিভাগের সাথে নিয়েই আমরা এই টানা 1-2 বছর আমরা এই সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব। বায়ু দূষণ রোধে সরকারি সংস্থার পাশাপাশি ঢাকার অধিবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। আমরা আশা করি নগরবাসীকে সাথে নিয়ে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আমরা সেপ্টেম্বরের মধ্যে জিরো সয়েল কর্মসূচিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। বনায়ন কর্মসূচির অধীনে আগামী 3 মাস বৃক্ষরোপণ ও শীতকালে ঢাকায় ফুল গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদি অদিত, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডের সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি, বলছেন বিশেষজ্ঞরা। চামড়া শিল্প বর্জ্যে পরিবেশ দূষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। তবে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।
কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সায়ানাইড, ফেনল, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই শিল্পের রাসায়নিক পদার্থ ও ভারী ধাতু মিশ্রিত অধিকাংশ বর্জ্যই পরিশোধন ছাড়াই চলে যাচ্ছে পার্শ্ববর্তী নদী, নালা, খালে। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চলমান সংকট নিরসনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত জরুরি। এতে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চামড়া শিল্প বর্জ্যে পরিবেশ দূষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শহর নগরে দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি, তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মানসম্মত চারা প্রাপ্তিতে। এই সমাধানে ঢাকার শেরেবাংলা নগর মণিপুরি পাড়ায় ভবনের উপরে নার্সারি গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মণিপুরি পাড়া, এখানে 6 তলা ভবনের উপরে মাত্র 2200 বর্গফুট আয়তনের ছাদে গড়ে তোলা হয়েছে এক বাণিজ্যিক নার্সারি। উদ্যোক্তা মাসুদ রেজা নার্সারি শিল্পের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন 70 জাতের রঙিন বিদেশি কাঠগোলাপ এবং উন্নত জাতের আনারের নার্সারি। এগুলো সবই থাইল্যান্ড থেকে? সবই থাইল্যান্ড থেকে। আচ্ছা, এটা কি নাম? এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড, এটা লুল লাইন, এটাও একটা কালার। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অলমোস্ট সব ছাদ কৃষির বাগানে আমরা একটা দুটো আনার গাছ দেখতে পাই, কিন্তু সবার ছোট ছোট। হ্যাঁ, এর কারণটা হচ্ছে আপনার তার খাদ্যটা বোঝে না। কেউ যদি ডিমের খোসাটা মাটি প্রিপারেশন করার সময় ক্রাশ করে দিয়ে দেয়, আমার মনে হয় তা আনার খোসাতে প্রচুর ক্যালসিয়াম আছে। প্রচুর ক্যালসিয়াম। এই চারার শতভাগ ছাদ কৃষি উপযোগী, যা তুলনামূলক সাশ্রয় মূল্যে বিক্রি করেও মিলছে বাণিজ্যিক সাফল্য। এরকম একটা ড্রামের গাছ কত বিক্রি হচ্ছে? এগুলি একটা ড্রামের গাছ বিক্রি হচ্ছে 8000 টাকা। আর এই চারাগুলো? চারা বিক্রি করছি 1000 থেকে 1200 টাকা। এখান থেকে আপনার আয়টা কিরকম হয়? সত্যি কথা এরকম হয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে কাঠগোলাপগুলোকে আমাকে বেঁধে রাখতে হয়েছে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে। সেই বছরে আমি প্রায় 10.5 লাখ টাকা। এমন উদ্যোগ নগরীর তরুণ তরুণী এবং বিশেষ করে গৃহিণীদের জন্য সৃষ্টি করতে পারে আত্মনির্ভরশীল হওয়ার নতুন পথ। আমার ছাদ কখনো খালি থাকে না, সবসময় ছাদ ভরা থাকে, সবুজের কোনো অভাব নাই। আপনি ওটা পাবেন, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন এবং এই দেশের যে সবুজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। এই 3টা জিনিসের সমন্বয় করতে পারবেন যদি শুধু আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে যান। নগরে বসেও ছাদগুলো ফেলে না রেখে হতে পারে আয়ের একটা উৎস, যা প্রমাণ করেছেন ঢাকার মণিপুরি পাড়ার মাসুদ রেজা। ছিলেন একসময় নার্সারি উদ্যোক্তা, ব্যবসায়ী, সেটাকে রূপান্তর করেছেন ছাদ থেকে এসে আরেকটা বড় আকারের নার্সারি, যেটা অন্যান্য ছাদ কৃষি যারা করছেন তাদের জন্য হতে পারে একটা অনুকরণীয়। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। কলম্বো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে স্বাগতিকরা। 88 রানে লাহিরু উদারার উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেট হারিয়েও রান তোলার গতি থামেনি লঙ্কান ব্যাটারদের। 30 ওভার শেষে 1 উইকেটে 130 রান করেছে শ্রীলঙ্কা। আপনারা দেখছেন এই মুহূর্তে শ্রীলঙ্কার স্কোর 1 উইকেটে 141 রান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ ও অন্যরা উপস্থিত ছিলেন।
নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নিটল টাটা, কৃষি সংবাদ। কুষ্টিয়ার খাজানগর মোকামে 15 দিনের ব্যবধানে 25 কেজির চালের বস্তার অস্বাভাবিক দাম বেড়েছে। 2 সপ্তাহে প্রতি কেজিতে চালের দাম 2 থেকে 7 টাকা বেড়েছে। মিলগুলোতে যেখানে প্রচুর ধান ও চাল মজুত রয়েছে সে সময় দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা। প্রকৃতি সংবাদ। যমুনা নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা জামালপুর জেলার নদী পাড়ের মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামপুরের বাসিন্দারা। নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে শতাধিক বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মোনাহার আলী, আজিজুর রহমান চৌধুরী, আকরাম হোসেন, শাহিন আলম ও আজহার আলী। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। আদালতকে জানালেন 24-এর নির্বাচন ছিল জামি ও প্রহসনের। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ, হত্যার উদ্দেশ্যে গুলি করার তথ্য। $20,000 রাজনৈতিক মামলা 6 মাসের মধ্যে প্রত্যাহারের ঘোষণা। ন্যায্য ও কার্যকর বিচার ব্যবস্থা গড়তেই সংস্কার মন্তব্য। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প, সমন্বিত উদ্যোগ নিতে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টে প্রথম ইনিংসে 247 রানে অল আউট বাংলাদেশ। টাইগার বোলারদের হতাশ করে শ্রীলঙ্কার দারুণ শুরু। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।